আমার নাম অঞ্জলি। আমি কলকাতার কাছে একটি ছোট্ট শহরে থাকি। আমার বয়স তখন ৩০ বছর। আর আমার একটি মেয়ে ছিল যার বয়স ১০ বছর। আমার স্বামীর নাম রাকেশ। সে অটো চালাতো। আমার স্বামীর ছেলে সন্তানের ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়ের জন্মের সময় ডাক্তার বলেছিল আমি আর কখনো মা হতে পারবো না। মা মেয়ের জীবন বেঁচেছে, এটাই অনেক। আমার সামনে সবার সামনেই বলেছিল এখন এই দুটো আমার কোনো কাজে আসবে না। আমি অল্প বয়সে বিয়ে করেছি যাতে আমার ছেলে আমার সাথে দাঁড়াতে পারে, কারণ আমার নিজের কোনো ভাই নেই। কিন্তু এই মহিলা আমার সব আশা নষ্ট করে দিয়েছে। এখন আমি একে ছেড়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবার বিয়ে করব। কিন্তু ১২ বছর কেটে গেলেও আমার স্বামী আমাকে ছেড়ে যাননি। এই জন্য না যে সে আমাকে খুব ভালোবাসে, বরং ও জানতো যে এখন কেউ ওকে মেয়ে দেবে না। সারা এলাকায় এবং আত্মীয় স্বজনদের মধ্যে ও একজন কেয়ারলেস মানুষ হিসাবে বিখ্যাত ছিল। ও অটোও বিক্রি করে দিয়েছিল। আমি বাড়িতে কাপড় সেলাই করতাম, আর তা দিয়েই সংসার চলতো। মাঝে মাঝে রাকেশ কিছু টাকা পয়সা নিয়ে আসতো, কিন্তু সবাই জানতো যে ওর নির্দিষ্ট কোনো ইনকাম নেই। এটা তো সত্যি, যে কেউ মেয়ে দেওয়ার আগে তার ইনকাম জিজ্ঞেস করবে এবং কেন সে প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছে তাও দেখবে। এখন আমার মেয়েও আমার সমান লম্বা হয়ে গেছে। ওর নাম আমি ডিম্পল রেখেছি। ও খুব সুন্দরী এবং খুবই আশ্চর্যের যে ও আমাদের ফ্যামিলির প্রথম মেয়ে যার গায়ের রং খুব ফর্সা। কিন্তু আমার মেয়েটি খুবই সরল, কারণ আমি ওকে সারা জীবন আমার কোলে আগলে রেখেছি এই ভেবে যে আমার একটাই মেয়ে, আর আমার আর কোনো সন্তান হবে না। যদি ওর কিছু হয় তাহলে আমি একলা হয়ে যাব। তাই আমি সব সময় ওকে আগলে রাখতাম। এতে এটা হলো যে ও প্রয়োজনের চেয়ে বেশি সরল হলো। কোনো ব্যাপারে ওর তেমন ধারণাই ছিল না। আমি ওকে পাড়ার মেয়েদের সাথে খেলতেও দিতাম না, ফলে ওর সাথে কারো বন্ধুত্বও হয়নি। তাই ও অন্য মেয়েদের সাথে বেশি সময় কাটাতো না। আমি ওকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিনি, কারণ আমরা গরিব, আর গরিবের তেমন আত্মীয় কোথায়। কিন্তু আমি ভাবতাম যে আমি ওর সাথে আছি, আমি সারা জীবন ওর যত্ন নেব। আমি ওকে বাইরের বিপদ থেকে তো রক্ষা করতাম, কিন্তু আমি জানতাম না যে মাঝে মাঝে বিপদ ভিতর থেকে আসে। যাই হোক, এইটা একটা বড় গল্প। আমার মেয়ে যখন একটু বড় হলো, আমার স্বামী ওকে খুব ভালোবাসতে শুরু করে, যদিও সে সারা জীবন ওকে ঘৃণা করে এসেছে। ওকে বলতো তোর জন্য তোর মা বন্ধ্যা হয়েছে, আর তাই আমার ছেলে হয়নি, নইলে আমার 10টা ছেলে হতো। কিন্তু আমি বলতাম এটা তো ভাগ্যের ব্যাপার, এতে আমার মেয়ের কোনো দোষ নেই। কিন্তু তবুও সে মেয়েকে ঘৃণা করত, ওকে কটু কথা শোনাতো, মেয়েকে নিজের সাথে কোথাও নিয়ে যেত না, ওকে নিজের মেয়েই মনে করত না। এমনকি আদর করে কখনো ওর মাথায় হাত অবধি রাখেনি। কিন্তু আজ সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। রাকেশ মেয়েকে নিয়ে বসে আছে, আর ওর সাথে খুব ভালো করে কথা বলছে। রাকেশ বলছিল আমি ২-১ দিনের জন্য শহরে যাচ্ছি, তোর জন্য কি নিয়ে আসবো বল। মেয়েও অবাক হয়ে তাকালো। ও কিছু একটা বলে উঠে নিজের ঘরে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, কি ব্যাপার, আজকাল মেয়েকে এত আদর দেখাচ্ছ? তখন ও বলল, বুড়ো হয়ে যাচ্ছি, এখন আমি বুঝতে পেরেছি যে আমাদের বৃদ্ধ বয়সে মেয়েই একমাত্র ভরসা। আগে আমি পাগল ছিলাম, শুধু ভাবতাম বংশ বাড়াবো, কিন্তু ভাগ্য না থাকলে কি করা যাবে। আমি তোমার সাথে নয়, বরং ঈশ্বরের সাথে জোর খাটাচ্ছিলাম, কিন্তু ঈশ্বরের সাথে জোর খাটানো উচিত না। ও আমার নিজের মেয়ে, এখন থেকে আমি ওকে খুব ভালোবাসবো। কথাটা শুনে আমার চোখে জল এসে পড়ে। যাক, এই মানুষটা অন্তত বুঝতে পেরেছে। আমি ওকে বললাম, মেয়ে এখন বড় হচ্ছে, ২-৩ বছরের মধ্যে ওর বিয়ে দিতে হবে, তারপরে মেয়ে আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। কিন্তু তুমি কতগুলো বছর নষ্ট করেছ। যখন ছোট ছিল তখন কত মিষ্টি ছিল আমাদের মেয়ে। ও কিভাবে তোমার পিছু পিছু ছুটতো, তোমাকে পাপা পাপা বলে ডাকতো, আর তুমি কখনো ওকে কোলেও নাওনি। এই কথা শুনে আমার স্বামীর চোখে জল এসে পড়ে।
এবং বলে, আমি সত্যিই অনেক সময় নষ্ট করেছি, কিন্তু এখনও খুব বেশি দেরি হয়নি। মেয়ে যখন খুব ছোট ছিল, আমি ওকে ওর বাবার কাছে ছেড়ে যেতাম না, এই ভেবে যে রাকেশ হয়তো একদিন রাগ করে মেয়েকে মেরে ফেলবে। তবে এখন আমি নিশ্চিত যে ওর মনে মেয়ের প্রতি ভালোবাসা জন্মেছে। সর্বোপরি রাকেশ ওর সৎ বাবা না, নিজের বাবা। দিনগুলো এভাবেই কাটছিল, আর বাবা মেয়ে দুজনেই খুব কাছাকাছি এসে গেল। এতদিন যে মুহূর্তগুলো তারা একে অপরের সাথে কাটায়নি, সেগুলো এখন কাটাতে লাগলো। আমার স্বামী মেয়েকে তার সাথে বাজার নিয়ে যায়, ওর জন্য গিফটও নিয়ে আসে, এবং প্রতিদিনই কিছু না কিছু খাবার নিয়ে আসতো। আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, সেখানে গিয়ে কাপড় সেলাই করতাম। তাতে সংসার খরচ চালিয়েও অনেক টাকা বাঁচত। আমি যখন বাড়িতে সেলাইয়ের কাজ করতাম, তখন বাড়ির দিকেও নজর দিতে পারতাম, কিন্তু সেখানে গিয়ে কাজেই ব্যস্ত থাকতাম। আগে আমি এই কাজটা করতে চাইনি, কিন্তু এখন আমি ভাবছি যে আমার স্বামী বাড়িতেই তো থাকে, তাই মেয়ের যত্ন নিতে পারবে। আগে তো যুবতী মেয়েকে বাড়িতে একা রেখে যেতে পারতাম না, তবে এখন বাড়ির পরিবেশ আলাদা, তাই ভাবলাম এই কাজটা করি। কাজটা করতে প্রতিদিন সকালে যেতাম, আর সন্ধ্যায় ফিরে আসলে মেয়ে খুশি হয়ে আমাকে বলতো, আজকে বাবা এই জিনিসটা নিয়ে এসেছে, আজকে ওই জিনিসটা নিয়ে এসেছে, আজ আমার জন্য জামা এনেছে, আর আমরা ঘুরতে গিয়েছিলাম, আমি রসমালাই আর আইসক্রিম খেয়েছি। কিন্তু কিছুদিন ধরে মেয়ে আমাকে এই সব কথা বলছিল না। কিছু কি হয়েছে? তাই আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, আজকাল কি বাবার সাথে বাইরে ঘুরতে যাস না? মেয়ে বলল, যাই তো। তাহলে সারাদিন কি কি করলি আমাকে বলিস না কেন? আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তোদের দুজনেরই তো মজা, বল না, আমিও শুনে অন্তত মজা নেই। আমি হাসি মুখে মেয়ের সাথে কথা বলছিলাম, কারণ ওর জন্য আমি খুব খুশি, কিন্তু ওকে মোটেও খুশি দেখাচ্ছিল না। এরপর থেকে মেয়ে অসুস্থ হতে শুরু করে। কখনো সে বলে কোমরে ব্যথা, কখনো বলে পায়ে ব্যথা। আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। আমাদের পুরো গ্রামে একজনই ডাক্তার ছিলেন। আমি তার সাথে কথা বললে তিনি বললেন যে মেয়ে যুবতী হয়ে উঠেছে বলেই এসব হচ্ছে, বেশি চিন্তা করো না। যখন ব্যথা হবে তখন ব্যথার ওষুধ খাওয়াবে, আর তাকে ভালো ভালো খাবার খাওয়াও। ওকে দুধ, ফল খাওয়ালে ও ভালো হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে। আর আশ্চর্যের বিষয়, কিছুদিন থেকে আমার স্বামী খুব খুশি খুশি থাকতো, তার মেজাজও খুব ভালো থাকতো। অনেকদিন আমার সাথে তার ঝগড়াও হয়নি। সে বাড়িতে বাজার করেও নিয়ে আসতো, কিন্তু আমার কাছ থেকে দূরে দূরে থাকতো। আমাদের কি এমন বয়স হয়েছে, আর ও যদি এতই খুশি থাকে, তাহলে আমার সাথেও কিছুটা ভালোবাসা শেয়ার করতে পারে। সারা জীবন ও আমার সাথে ঝগড়াই করেছে। এখন ও আমার কাছ থেকে এমনভাবে পালিয়ে বেড়াচ্ছিল যেন আমি ওর কাছে পরনারী। ও যা বলল তাতে আমি কিছুটা আশ্চর্য হলাম, কিন্তু সময়ের অভাবে আমি অন্য কিছু ভাবার বা করার সময় পাইনি। একদিন আমি আমার স্বামীকে বললাম যে আমাদের মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখো। ও বলল, এখনই? তখন আমি বললাম, ভালো ছেলে খুঁজতেও তো 2-1 বছর সময় লাগবে, আর বিয়েটাও যৌবনেই হওয়া উচিত। আমরা তো ওকে দিয়ে চাকরি করাবো না, তাই তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আমার স্বামী বলল, না, এখনই না, ও অনেক ছোট, ওর বয়স 20 বছর না হওয়া পর্যন্ত আমি ওর বিয়ে দেব না। আমি বললাম, 20 বছর খুব বেশি, 18 বছর ঠিক আছে। ও বলল, না, মেয়ের জ্ঞান বুদ্ধি না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া উচিত না, জ্ঞান বুদ্ধি হওয়ার আগে বিয়ে দেওয়া অপরাধ। তখন আমি বললাম, আমার বেলাও যদি কেউ এমন ভাবতো। তুমি তো আমার 16 বছর বয়স থেকেই আমার উপর নির্যাতন করছো। ও বলল, আমরা তো অজ্ঞ অশিক্ষিত মানুষ ছিলাম, আমাদের এ সম্পর্কে তেমন ধারণা ছিল না, পরামর্শ দেওয়ার মতোও কেউ ছিল না। আমাদের বাবা মাও আমাদের মতোই ছিলেন, কিন্তু এখন আমরা যুগ দেখেছি, এখন আমরা এরকম সিদ্ধান্ত নেব না। আর আমাদের একটাই মাত্র মেয়ে। আমার স্বামী সুন্দরভাবে এই কথাগুলো বলছিল, নইলে তো সারা জীবন সে আমাকে খোঁটাই দিয়েছে যে একটা মাত্র মেয়ের জন্ম দিয়েই বাজা হয়ে গেছে। মেয়ে দিয়ে আমি কি করব? এ তো আমার বংশ বাড়াবে না,
শুধু আমার খরচা করিয়ে অন্যর বাড়িতে চলে যাবে। আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিয়েছিল, তবুও আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে ও আমার মেয়ের বাবা। কিন্তু আমি জানতাম না যে ও একদিন এমন কিছু করবে যা আমি কখনো ক্ষমা করতে পারবো না। একদিন সকাল থেকেই মেয়ের শরীর ভালো মনে হচ্ছিল না। তারপরে এমন হলো যে দুপুর হতে হতে ও অজ্ঞান হয়ে গেল। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে এমন একটি কথা বললেন যা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, আমার মেয়ে মোটেও এরকম না। তখন ডাক্তার বললেন, আপনার মেয়ের সাথে তাই হচ্ছে যা ওর সাথে হওয়া উচিত না। আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসে ওর গালে থাপ্পড় মেরে ওকে জিজ্ঞেস করলাম, তোর কারোর সাথে সম্পর্ক আছে তাই না? ও আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না মা, আমি এমন কিছু করিনি। তারপরে আমাকে এমন একটা কথা বলল যে আমার মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমার পায়ের নিচে মাটি নেই, পৃথিবীর সব পাথর আমার গায়ে এসে লাগছে। আমার চোখ জলে ভরে গেল। আমি নিজেকে ঘরে আটকে রাখলাম। 2 ঘন্টা পর বাইরে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুই মিথ্যে বলছিস না তো? ও বলল, আমি সত্যি বলছি মা, আমাকে বিশ্বাস করো। রাতে আমার স্বামী এমন দৃশ্য দেখল যে সে হতবাক হয়ে গেল। আমি আমার মেয়েকে নিয়ে আমার ঘরে শুয়ে আছি। আমার স্বামী জিজ্ঞেস করল, কেন মেয়েকে এখানে ঘুমাতে নিয়েছো? ওর তো নিজের ঘর আছে। আমি বললাম, এখন থেকে ও এখানেই ঘুমাবে। রাকেশ বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি ওকে বললাম, তোমার যেখানে ইচ্ছা সেখানে ঘুমাতে পারো। রাকেশ বলল, কি হয়েছে তোমার? এমন ভাব দেখাচ্ছ কেন? আমি বললাম, ভাব দেখানোর কিছুই নেই, আমি মেয়েকে নিয়েই ঘুমাবো। তখনও আমার চোখ দিয়ে জল বের হচ্ছিল। আমি পরের দিন থেকে কাজে যাওয়া বন্ধ করে দেই, আবার বাড়িতেই কাপড় সেলাই শুরু করি। আমার স্বামী কাজে যাচ্ছি না কেন জিজ্ঞেস করলে আমি তাকে বললাম, কাজ ছেড়ে দিয়েছি। আমার এই কথা শুনে ও অবাক হয়ে জিজ্ঞেস করল, এত ভালো কাজ ছেড়ে দিলে কেন? আমি বললাম, হ্যাঁ, ছেড়ে দিয়েছি। আর তোমার কি? ভালো হোক বা মন্দ, আমার ইচ্ছে করছে না, আমি আর করব না। আর তুমি নিজেকে শুধরাও, যা তুমি করছো সেটা ভালো জিনিস না, নিজেকে পাল্টাও। এই কথা শুনে আমার স্বামী অবাক হয়ে বলল, কি জানি এই পাগলি কি বলছে। ও এত ছোট বাচ্চাও না যে আমার কথা বুঝতে পারেনি। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে ও যেন নিজেকে শুধরে নেয়। কিন্তু ও এই কথা নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে দিল যে মেয়েকে এই ঘর থেকে বের করো। আমি আমার স্বামীকে বললাম, তোমাকে আমার দরকার নেই, আর তোমারও আমাকে ছাড়াই চলে। তাহলে এখানে কি? তিনি বললেন, তুমি আমার বউ, তোমাকে আমার প্রয়োজন। আমি বললাম, তোমাকে আমার দরকার নেই, আমার মেয়ে আমার সাথেই ঘুমাবে। তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি মেয়েকে নিয়ে মেয়ের ঘরে যাব। কিন্তু ওই ঘরের ভিতরে কোনো দরজা না থাকায় সেখানে যেতে মন চাইছিল না। আমরা এত গরিব ছিলাম যে একটা দরজাও লাগাতে পারিনি। এভাবেই দিন কাটতে লাগলো, আর আমার মেয়ের শরীর ভালো হতে লাগলো। আমি বাড়িতেও কাজ করতে পারছি না, তাই আমার খুব লোকসান হচ্ছিল। আমাদের বাড়ির অবস্থা আবার খারাপ হতে শুরু করে। আমার স্বামী আবার বাড়িতে বাজার আনা বন্ধ করে দেয়। এখন আমি মেয়েকে তার সাথে কোথাও যেতে দিতাম না। একদিন খাবার রান্না করে রেখে ঘরে আরামে শুয়েছিলাম। মেয়ে আমাকে ডেকে বলল, মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। আমার স্বামীও বাইরে বসেছিল। আমরা একসাথেই খাবার খেলাম। তারপরে আমার জ্ঞানই থাকলো না আমি কোথায়। মাঝরাতে ঘুম ভাঙলে চোখ খুলে দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মেয়ে আমার সাথে নেই। আমি সাথে সাথে উঠে এই ভেবে বাথরুমের দিকে গেলাম যে ও হয়তো বাথরুমে গেছে, কিন্তু সেখানেও ওকে পেলাম না। তারপরে এমন দৃশ্য দেখলাম যে মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মেয়ে ওর ঘরে ঘুমাচ্ছে, আর আমার স্বামী খাটের উপর বসে। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। রাকেশ জিজ্ঞেস করল, কেন তুমি পাগলের মতো আমার দিকে তাকিয়ে আছো? যাও, ঘরে গিয়ে ঘুমাও। রাকেশ মনে হয় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, না হলে এমন ঘুম আমি কখনো ঘুমাতাম না। আমার মেয়ে কখন গেছে আমি জানি না। সকালে আমার মেয়ের জ্বর এবং জ্ঞানও ফিরছিল না। আমি খুব টেনশনে পড়ে
পাশের বাড়ির মাসিমাকে ওর কাছে বসিয়ে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এরপর হার্ডওয়্যারের দোকানে গিয়ে সেখান থেকে একটা বড় কোদাল কিনলাম। রাতে সারা পাড়ায় বিদ্যুৎ ছিল না, কিন্তু শীতকাল, তাই বাড়িতে সবাই আরামে ঘুমাচ্ছিল। চারিদিক নিস্তব্ধ নীরব, আর আমি আমার কাজে ব্যস্ত। কিন্তু সকালে হঠাৎ দরজায় ধাক্কানোর আওয়াজ এলো। দরজায় ধাক্কা দেওয়ার ধরন দেখে মনে হচ্ছে কোনো পুলিশ না হলে কোনো ডাকাত দল হবে। তারা দরজা খুব জোরে জোরে বাজাচ্ছিল। আমি ভয় পেয়ে দরজা না খোলার সিদ্ধান্ত নিলাম। আমার মেয়েও জেগে উঠেছে এবং ও আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুমি কি করছো? উঠোনটা খোলা কেন? আর বাবা কোথায়? আমি বললাম, তাকে বাবা বলার দরকার নেই। মেয়ে আমাকে দেখে চিৎকার করে উঠল। ও জিজ্ঞেস করলো, মা, তোমার কাপড়ে এগুলো কি? আমি বললাম, আরে পাগল, বাথরুমে পড়ে গেছিলাম, সেই জন্য অনেক জায়গায় কেটে গেছে, তাই এই সব আমার কাপড়ে লেগেছে। চিন্তা করিস না, আমি তোর মা, আমি সব ঠিক করে দিয়েছি। কিন্তু বাইরে বারবার দরজা ধাক্কানোর আওয়াজ আসছিল। মেয়ে জিজ্ঞেস করলো, মা, দরজায় কারা? আর ওরা কেন আমাদের দরজা ভাঙছে? আমি ওকে বললাম, তুই নিজের জিনিসপত্র প্যাক করে পিছনের দরজা দিয়ে সোজা মিনু মাসির বাড়িতে যা, আর আমি তোকে নিতে না আসা পর্যন্ত ওখানেই থাকবি। আমি খুব নার্ভাস ছিলাম, তাই ওর সামান্য কিছু জিনিস প্যাক করে সোজা ওকে মিনু মাসির বাড়িতে পাঠিয়ে দিলাম। মিনু আমার খুব ভালো বন্ধু। আমার সমস্ত টাকা পয়সা, জিনিসপত্র আমার বন্ধুকে দিয়ে রেখেছিলাম। আমি ওকে বলে রেখেছিলাম, আমার মেয়ে যতদিন তোর কাছে থাকবে ওকে যত্ন রাখিস, আর দরকার হলে ওকে কয়েকদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিস। আর তুই সব সময় বলতিস ওকে তোর ছেলের জন্য খুব পছন্দ, তাই ওকে তোর ছেলের বউ করে নিস, ওকে সব সময় তোর কাছে রাখিস। আমি কি করছি আমার বন্ধু সব জানতো। সত্যিকারের বন্ধু হওয়ার কারণে সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার মেয়ের যত্ন নিজের সন্তানদের চেয়েও বেশি নেবে। এখন আমার মেয়ে সুরক্ষিত, আমার আর হারানোর কিছুই নেই। আমি বাড়িতে সম্পূর্ণ একা। লোকজন বারবার বলছে, দিদি দরজা খোলো, না হলে আমরা দরজা ভেঙে ফেলব। আমি দরজা না খোলায় তারা দরজা ভাঙার প্রস্তুতি নিল। আমি ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু সবচেয়ে বেশি ভয় যেটার ছিল তা আগেই হয়ে গেছে। চোখের জল মুছলাম। কিছুক্ষণ পর দরজা ভেঙে পুলিশ ও কিছু নিউজ চ্যানেলের লোকজন ভেতরে ঢুকলো, আর সামনের দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। তারা উঠান খোঁড়া এবং মাটি ভিজা দেখতে পেয়ে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়। এরপর পুলিশ মাটি সরালে সেখানে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়। আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন কিছুই হয়নি। তারা সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো এবং লেডি কনস্টেবল আমাকে ধরে ফেলল। আমি বললাম, আমার কোনো আফসোস নেই, এই খবর পুরো পাড়ায় ছড়িয়ে পড়েছে। তারা জিজ্ঞেস করলো, তোমার মেয়ে কোথায়? আমি বললাম, সে কারো সাথে পালিয়ে গেছে, আর আমি জানি না সে কোথায়। আমি মিথ্যা বলেছি, কারণ আমি চাইনি যে তারা আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করুক এবং সেও জেনে যাক আমি কি করেছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমার স্বামী কোথায়? তিনি ঠিক সেখানেই যেখানে তার থাকার কথা, কারণ সে যা করেছিল তারপরে তার জায়গা ওটাই ছিল। ওরা আমাকে নিয়ে চলে গেল। প্রত্যেকটা মানুষ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি এলিয়েন, যেন আমি এমন কিছু করেছি যেটা কেউ আশা করতে পারেনি। আর আমি সেরকমই কাজ করেছি, কিন্তু আমাকে সেই জায়গায় পৌঁছেছিল আমার স্বামী। কেউ আমার ধারে কাছে আসছিল না। তারা আমাকে ভয় পাচ্ছিল, যেন আমি মানুষ না, ডাইনি, কারণ আমি সেরকমই কাজ করেছিলাম। তারা দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন যে ইনি আমাকে বলেছিলেন যে তার একটা বড় কোদাল দরকার, বাড়িতে কিছু কাজ চলছে। আমি কিভাবে জানবো এই মহিলা এই কাজ করবে? এলাকার লোকজনও বলছিল ইনি খুব ভালো মহিলা ছিলেন, এলাকার সবার কাপড় সেলাই করত। ইনি তো এরকম ছিলেন না, কারো সাথে কখনো কোনো ঝগড়াঝাটি করেনি। কি জানি হঠাৎ এর কি হয়েছে। আমরা নিজেরাই অবাক এবং আমরা জানি না এর মেয়ে কোথায়। আমার বন্ধু বলল যে আমি এর বন্ধু, কিন্তু আমিও জানি না কিভাবে এই সব হলো। ও আমার মেয়েকে কোথাও পাঠিয়ে দিয়েছিল, আর এটা ছিল আমার উপর ওর একটা বড় উপকার।
এরপর একটা মিডিয়ার মেয়ে আমাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করলো, তুমি কেন এরকম করলে? নিজের স্বামীকে মেরে এই গর্তে পুঁতে কী পেলে? আমি বললাম, কেন কোনো মেয়ে এমন করে? আপনি শিক্ষিত, আপনি ভাবুন কেন একজন এই পর্যায়ে পৌঁছায়। এই মানুষটা এটারই যোগ্য। আর আমি শপথ করেছিলাম যে আমি এর এই অবস্থাই করব, কারণ এ নিজের মেয়ের সাথেই খারাপ কাজ করছিল। এ আমার মেয়ের সাথে নোংরা কাজ করত। আমার মনে হয়েছিল এর মেয়ের প্রতি ভালোবাসা জেগেছে, কিন্তু এর ভালোবাসা জাগেনি, জেগেছিল এর পশুত্ব। তাই ওকে মেরে আমি ঠিকই করেছি। এই ব্যাপারটা যখন প্রকাশ্যে এলো, তখন লোকেরাও বলতে শুরু করলো যে আমি ঠিক কাজই করেছি। এই সমাজেরও তো বোঝা উচিত কাকে সমর্থন করা দরকার। কিন্তু এখন সবাই আমার সাথে ছিল। তারা বলে যে আমি খুব ভালো কাজ করেছি। এটা সবার জন্য একটা শিক্ষা, এবং এখন সবাই ভাবছে যে সে কীরকম বাবা ছিল, সৎ না, নিজের বাবা, তারপরেও কিভাবে এই কাজটা করতে পারলো। আমার বিচার হলো, তারপরে সাজা ভোগ করে কয়েক বছর পর আমি মুক্তি পাই। আমি যখন ফিরে আসি, তখন আমার মেয়ে তার বিবাহিত জীবনে খুব খুশি, এবং তার একটি সুন্দর ছেলেও হয়েছে। আমি মেয়েকে বললাম ছেলের খুব ভালো করে যত্ন নিতে। মেয়ে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো, কারণ ও সংবাদপত্রের মাধ্যমে সব কিছুই জানতে পেরেছিল। বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর গল্পটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।